আজকে আমরা জ্যামিতির পঞ্চম পার্টটি করব। আগের পার্টগুলো যদি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন। এখানে আমাদের প্রশ্নে বলেছে ত্রিভুজের কয়টি মধ্যমা। ত্রিভুজে কিন্তু মধ্যমা থাকে, তারপরে শীর্ষ বিন্দু থাকে। মাঝে মাঝে প্রশ্নে বলে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি বা মধ্যমা কয়টি বা উচ্চতা কয়টি। এ ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় দেখতে পাওয়া যায়। তাহলে ত্রিভুজের মধ্যমা কয়টি? আমরা একটি ত্রিভুজ যদি আঁকি, এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজে যদি আমরা নাম দিই এ বি সি। এখন এই ত্রিভুজের এই যে এ, এই বি আর এই সি, এই তিনটেকে বলে কিন্তু শীর্ষবিন্দু। এইগুলো কিন্তু প্রত্যেকটি শীর্ষবিন্দু। এখানে এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু। তাহলে আমরা কয়টি পেলাম? এ বি সি, এই তিনটি কিন্তু শীর্ষবিন্দু। তাহলে একটি ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? তিনটি। এরপরে যদি আমরা মধ্যমায় আসি, একটি ত্রিভুজের কয়টি মধ্যমা? এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু, ধরুন এ, এর শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটি? এই বিপরীত বাহু হচ্ছে এটি। এই বিপরীত বাহুর মধ্য বিন্দুর যোগফলকেই বলে কিন্তু মধ্যমা। মানে আপনি শীর্ষবিন্দু থেকে এই দুই বাহুর মধ্যবিন্দু, মাঝখান, এটা মাঝখান, এই মাঝখানের যোগফলটাকেই বলে কিন্তু মধ্যমা। আবার এই বি এর বিপরীত বাহু, এটা, এর মাঝখানে যে যোগফল হয় এটা হচ্ছে বি এর মধ্যমা। একে যদি আমরা নামকরণ করি ডি, তাহলে এর নামকরণ করতে পারি আমরা ই। আর এই সি এর মধ্যমা হচ্ছে এইটি, এর নাম দিতে পারি আমরা এফ। তাহলে একটি ত্রিভুজের আমরা কি কি মধ্যমা পেলাম? এডি মধ্যমা পেলাম, তারপরে বিই মধ্যমা পেলাম, আর একটি পেলাম সিএ। তাহলে একটি ত্রিভুজের কিন্তু তিনটি মধ্যমা থাকে। এখানে সঠিক অ্যান্সার এই গ নম্বর, মধ্যমা। আবার যদি আমরা উচ্চতার দিকে যাই, তাহলে ত্রিভুজের লম্বগুলো হচ্ছে ত্রিভুজের উচ্চতা। যদি আমরা চিন্তা করি, এই এর দিয়ে চিন্তা করি, এ যে এই বাহুর উপরে যে একটি লম্ব স্থাপন করবে সেটা হচ্ছে তার উচ্চতা। আবার এখান থেকে আমরা আরেকটি ত্রিভুজ আঁকি তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। ধরুন মধ্যমা আর লম্ব উচ্চতা কিন্তু এক জিনিস নয়। মধ্যমা আপনি মাঝখানে কিন্তু স্থাপন করলে মধ্যমা হয়ে যাবে, উচ্চতা হতে কিন্তু হলে আপনার লম্ব আঁকতে হবে। তাহলে এই ধরুন এই এ লম্ব, ধরুন এই মাঝখান বরাবরই পড়বে, এটা এর লম্ব, এর নাম দিতে পারি আমরা ধরুন জি। আবার বি এর যদি আমরা লম্ব আঁকতে যাই, তাহলে এই বি এর লম্ব কিন্তু এই বরাবর পড়বে, এই বরাবর একটি কিন্তু লম্ব হবে, এর নাম দিতে পারি আমরা এইচ। আবার এই সি এর লম্ব যদি আমরা আঁকতে যাই, তাহলে কিন্তু এই বরাবর লম্ব পড়বে। লম্ব সবসময় সোজা দাগ থাকে, একেবারে সোজা, এবং এই রেখার উপরে সোজা দাগ হবে। মানে একটি লম্ব আঁকতে গেলে আমরা সাধারণত বুঝি একটি সরলরেখার উপরে সোজা একটি বাহু, একেবারে সোজা বাহু। তাই এর নাম দিতে পারি আমরা জি, জিএইচ আই, এর নাম আই। তাহলে আমরা কয়টি লম্ব, এই যে উচ্চতা পেলাম এজি, তারপরে পেয়েছি বিএইচ, তারপরে পেয়েছি সি আই। তাহলে একটি ত্রিভুজের তিনটি কিন্তু উচ্চতা থাকে। এখানে আরেকটি বিষয়, এই যে এগুলো কিন্তু মধ্যমা, এই মধ্যমা যে বিন্দুতে মাঝখানে মিলিত হয় তাকে আমরা বলি কিন্তু ভর কেন্দ্র। আর এই যে উচ্চতা, এই লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি লম্ব বিন্দু। লম্ব বিন্দু আর ভর কেন্দ্র কিন্তু একই জিনিস নয়। আমরা এখান থেকে যা শিখলাম, কিছুক্ষণ পরে আমরা আরো কিছু অঙ্ক করব, সেখানে কিন্তু আমাদের এই তথ্যগুলো কাজে লাগবে। তাই এগুলো আপনারা ভালো করে যদি না বুঝে থাকেন, দরকার পড়লে আরেকবার দেখবেন, তাহলে ক্লিয়ার কাট মোটামুটি বুঝতে পারবেন। কোন ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকগুলো
যে বিন্দুতে ছেদ করে তাকে বলে, মানে কি বলে তাকে, মানে একটি ত্রিভুজ, এই আমরা একটি ত্রিভুজ এঁকে নিলাম, এই ত্রিভুজের, এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ বলতে এই তিনটি কোণকে বোঝানো হয়েছে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ থাকে, আর এই তিন কোণের মান কিন্তু হয় 180 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণকে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে আপনি যদি তাকে অর্ধেকে ভাগ করেন, মানে অর্ধেক করেন, তাহলে প্রত্যেকটি কোণের অর্ধেক গুলো, তাহলে এই কোণে যদি আপনি অর্ধেক করেন তাহলে এই কোণের অর্ধেক হবে এই মাঝখান, এই কোণের যদি অর্ধেক করেন তাহলে হবে এইখানে, আর এই কোণের যদি আপনারা অর্ধেক করেন তাহলে ধরুন এইখানেই পড়বে। আমি হাতে আঁকছি, সূক্ষ্মভাবে হবে না, তবে জ্যামিতিতে আঁকলে সাধারণত এরকম ভাবেই পড়বে। তাহলে বলেছে এই সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে কিন্তু ছেদ করেছে, এই বিন্দুকে কি বলে? তাহলে এখানে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন যে এই যে তিন কোণে যদি আমরা অর্ধেক করে যে বিন্দুতে ছেদ হয় সে তাকে বলে অন্তকেন্দ্র, তাকে বলে অন্তকেন্দ্র, এটা হবে সঠিক অ্যান্সার। আর এখানে আছে পরিকেন্দ্র আছে, আমরা যদি পরিকেন্দ্র, যদি পরীক্ষা আসতে পারে পরিকেন্দ্র কিভাবে আঁকবো, তাহলে আপনি একটি ত্রিভুজ এর এখানে কিন্তু কোণ থেকে অর্ধেক করে কিন্তু আমরা অন্তকেন্দ্র পেয়েছি। আর যদি পরিকেন্দ্র বলে তখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বাহুর অর্ধেক করতে হবে। এই বাহুর অর্ধেক থেকে একটি রেখা নেব, এই বাহুর, এই যে বাহু, এই বাহুর অর্ধেক থেকে একটি রেখা নেব, আর এই বাহুর অর্ধেক থেকে একটি রেখা নেব। এই তিনটি বাহু যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলবো পরিকেন্দ্র। এই অন্তকেন্দ্র থেকে কিন্তু আপনি এখানে একটি বৃত্ত আঁকতে পারবেন, একে বলে কিন্তু অন্তর্বৃত্ত, একে বলে অন্তবৃত্ত, অন্তবৃত্ত। আর এই যে আমরা পরিকেন্দ্রটা পেলাম, এই পরিকেন্দ্র থেকে কিন্তু আপনি এই তিন কোণা বরাবর একটি যদি বৃত্তচাপ থেকে আপনি গোল করেন, সুন্দর এই তিন কোণায় মিলিত হবে, এটাকে বলে কিন্তু পরিবৃত্ত। এভাবে কিন্তু আমরা পরিবৃত্ত, প্রশ্নে পরিবৃত্ত বা পরিকেন্দ্র, তার অন্তকেন্দ্র, অন্তর্বৃত্ত, এটা তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, আর পরিকেন্দ্র পরিবৃত্তও কিন্তু মোটামুটি বুঝতে পেরেছেন আশা করি। আর একটি বিষয় এখানে থাকে, সেটা হচ্ছে বহির্বৃত্ত। বহির্বৃত্তটা কিরকম, আপনি একটি ত্রিভুজ আঁকলেন, এই ত্রিভুজটাকে যদি আপনি বাড়িয়ে দেন, এরকম বাড়িয়ে দেন, এখানে একটি কোণ থাকবে, এখানে একটি কোণ থাকবে, কোণের অর্ধেক আর এই কোণের যদি আপনি অর্ধেক নেন তাহলে যে কেন্দ্রে মিলিত হয় তাকে বলে বহিকেন্দ্র। আর এখান থেকে কিন্তু আপনি একটি কম্পাস নিয়ে গোল করেন তাহলে সুন্দর একটি, এখানে টাচ করবে, এখানেও টাচ করবে, এখানে টাচ করে সুন্দর একটি বৃত্ত হবে, এই বৃত্তকে কিন্তু আমরা বলি বহিবৃত্ত। তাহলে অন্তকেন্দ্র কি, কোনগুলো আপনি অর্ধেক করবেন যে বিন্দুতে মিলিত হবে তাকে অন্তকেন্দ্র। এই কেন্দ্রে আপনি কম্পাস রেখে গোল করলে তিন কোণায় টাচ করে একটি বৃত্ত হবে, তাকে বলবেন অন্তর্বৃত্ত। পরিকেন্দ্র কি, আপনি বাহুগুলোর অর্ধেক করবেন, এই বাহুর অর্ধেক করবেন, এই বাহুর অর্ধেক করবেন, এখানে কিন্তু কোণ নয়, যে বিন্দুতে মিলিত হবে তাকে আপনি নাম দেবেন পরিকেন্দ্র। আর এই কেন্দ্রে কম্পাস রেখে আপনি যদি এই তিন কোণায় ঘুরান তাহলে সুন্দর একটি বৃত্ত হবে এবং এই তিন কোণায় টাচ করবে, তাকে বলবো আমরা পরিবৃত্ত। আর একটি ত্রিভুজকে যদি আপনি বর্ধিত করেন বা বাড়িয়ে দেন তখন এখানে একটি কোণ পাবেন আর এখানে একটি কোণ পাবেন, এই কোণের যদি আপনি অর্ধেক অর্ধেক নেন তাহলে এই বিন্দুতে মিলিত হবে, একে আমরা বলবো বহিকেন্দ্র। আর বহিকেন্দ্রে আপনি যদি একটি কম্পাস রেখে ঘুরলি দেন তাহলে এখানে একবার টাচ করবে, এখানে একবার টাচ করবে, এখানে একবার টাচ করবে, আর যে বৃত্তটা তৈরি হবে তাকে আমরা বলবো বহির্বৃত্ত। আর এই ভর কেন্দ্র কিন্তু আমরা কিছুক্ষণ আগেই শিখেছিলাম যে ভর কেন্দ্র কি, যে মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে কি ভর কেন্দ্র। একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করার জন্য ন্যূনতম কয়টি উপাত্ত বা উপাত্তের প্রয়োজন? মনে রাখবেন এখানে তিনটি উপাত্তের প্রয়োজন হয়। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।